থাকছে। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পুরো নিয়োগ দুর্নীতি সেটাতে নাম জড়িয়েছে বরানগর পুরসভারও। বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস রায়, সেই তাপস রায়ের বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতেও সাত সকালেই বড়সড় কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডির তদন্তকারীরা। সেখানে এখন কি চলছে, কোনো কি আপডেট পাওয়া গেল, কি পাওয়া গেল, কোন নথি কি পাওয়া গেল, সমস্তটা জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুচরিতা, দেখো, প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে আর আমরা জানি যে ইতিমধ্যে যে তলার যে অফিস, অর্থাৎ একদম ফার্স্ট ফ্লোরের যে অফিস, সেখান থেকে কিন্তু বহু নথি নিয়ে একদম 4 তলায় যাওয়া হয়েছে, যেখানে ইডি আধিকারিকরা তাপস রায়কে সামনে সেই নথি রেখে সেগুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে যখন আমাদের সহকর্মীরা বলছিলেন, বারবার অয়নশীলের ডায়েরির কথা উঠে আসছে, সেটা যেমন ঠিক যে অয়নশীলের ডায়েরিতে যেমন তাপসরা এরকম নাম লেখা আছে, তেমনই বরানগর পুরসভায় অপর্ণা মৌলিককে ডেকে যখন জেরা করা হয়, সেখান থেকেও হয়তো তাপস রায়ের নাম উঠে এসেছে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু এই যে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে তাপস রায়ের বাড়িতে এসেছে এবং ম্যারাথন জেরা বলতে পারো। এবং যে অফিস, নিচে যে একতলার অফিস, সেখান থেকে আলমারি খুলে সমস্ত নথিপত্র নিয়ে ওপরে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তল্লাশি চলছে এবং তার সাথে সাথে জেরা চলছে। এখানকারই আরেকজন আবাসিক, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে এসে যদিও বলেছেন যে তাপস রায় ওপরে 4 তলাতেই আছে এবং সেখানেই জেরা চলছে এবং তাতে অন্য আবাসিকদের কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু এই যে 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, এই বাড়ির কিন্তু সামনে এবং পিছনে সর্বত্র একদমই আমরা দেখতে পাচ্ছি সুচরিতা, যেমন তুমি বললে বেশ কিছু নথি নিয়ে যাওয়া হয়েছে এবং তার সামনে রেখে, তাপস রায়ের সামনে রেখে সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা অবশ্যই তোমার থেকে পরবর্তীকালে আরো আপডেট নেব। অন্যদিকে সোমা, আমাদের অপর এক প্রতিনিধি রয়েছেন সুবোধ চক্রবর্তী, তার বিরাটির বাড়িতেও পৌঁছে যায় ইডি টিম। সেখান থেকে এখন অবধি কি আপডেট পাচ্ছি জানার চেষ্টা করবো সোমার থেকে। সোমা, হ্যাঁ দেখো, আজকে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা দক্ষিণ দমদম পৌরসভা এবং উত্তর দমদম পৌরসভার এই যে পুরো দুর্নীতি নিয়ে যে তদন্ত করতে এসেছেন, সেটা কিন্তু 4 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ভেতরে ইডি অফিসাররা রয়েছেন, তারা কিন্তু সুবোধ চক্রবর্তীর সাথে কথা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন, পাশাপাশি তার পরিবারের লোকের সাথেও কথা বলছেন। তার কারণ হলো যে এই যে সুবোধ চক্রবর্তী, তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেই সবই কিন্তু তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে, তিনি যে সময়কালে যে চেয়ারম্যান ছিলেন উত্তর দমদম পৌরসভার, সেই সময়ে যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো বেআইনিভাবে হয়েছে। 58 জন এরকমভাবে বেআইনিভাবে নিয়োগ হয়েছে এবং তাদের কিন্তু ইতিমধ্যে নিজাম প্যালেসে সিবিআই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু পড়েছেন সুবোধ চক্রবর্তী। তারপরে আজকে কিন্তু দেখা গেল যে তার বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন। আরেকটি কথা বলে রাখি, যেটা অতি গুরুত্বপূর্ণ, এই যে সুবোধ চক্রবর্তীর নিয়োগ দুর্নীতি, সেক্ষেত্রে কিন্তু তার পরিবারতন্ত্রের কথা উঠে এসেছে। অর্থাৎ আমরা এই যে সূত্র থেকে যেটা জানতে পাচ্ছি যে সুবোধ চক্রবর্তীর ছেলে এবং মেয়ে, তাকেও কিন্তু বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, এমনই কিন্তু একটা অভিযোগ উঠে আসছে এই সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে। তাই কিন্তু তথ্য প্রমাণ জোগাড় করে কিছু নথিপত্র, যেমন অয়নশীলের ডায়েরি, সেটা যেমন একটা বড় প্রমাণ, তার পাশাপাশি কিন্তু বেশ কিছু তথ্য, কারণ আমরা জানি যে অনেক দিন আগে থেকেই কিন্তু এই যে পুরো নিয়োগ দুর্নীতি, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই এবং ইডি। তার থেকেই কিন্তু বিভিন্ন নথিপত্র তারা সংগ্রহ করেছেন, সেই সমস্ত নথিপত্র নিয়েই তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের প্রমাণ জোগাড় করতেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং এই জিজ্ঞাসাবাদ চলছে। সোমা, পরবর্তীকালে আর কি তথ্য উঠে আসে দুর্নীতির সঙ্গে সুবোধ চক্রবর্তীর ঠিক লিঙ্কটা কি রয়েছে বা কোথায় রয়েছে, সমস্তটা আমরা জানবো পরবর্তীকালে। আপাতত ধন্যবাদ তোমাকে। অন্যদিকে একটু আগে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে লেক টাউন এলাকা ডমিনেশনে নেমেছে সিআরপিএফ জওয়ানরা। আপনাদেরকে দেখাবো সেই ছবিটাই আরো একবার। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইডি তল্লাশির সময় সিআরপিএফ এর পক্ষ থেকে কিন্তু আলাদা সতর্কতা নেওয়া হয়েছে।
সন্দেশখালিতে যে ধরনের ঘটনার মুখোমুখি তারা হয়েছিলেন এবং সেই জায়গায় কোথাও একটা সমন্বয়ের অভাব ছিল, ঠিক কোন জায়গায় তল্লাশি চলছে, কাদের বিরুদ্ধে তল্লাশি চলছে সেই সংক্রান্ত তথ্য সিআরপিএফের কাছে ছিল না এবং তারপরেই কিন্তু সমন্বয়ের ওপর গুরুত্ব দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং তারপরেই আমরা দেখছি সিআরপিএফের বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হয়েছে তার পাশাপাশি সেই বাহিনীর সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডার মোকাবিলা করবার জন্য, অর্থাৎ কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেটা মোকাবিলা করবার জন্য পর্যাপ্ত ল অ্যান্ড অর্ডার ইকুইপমেন্ট তারা নিয়ে এসছেন এবং সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে গোটা এলাকা টহল দিচ্ছেন যাতে কোনোভাবে কোনো ধরনের অশান্তি না ছড়ায় এবং সন্দেশখালির মতো কোনোভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং সার্বিকভাবে আমরা দেখা যাচ্ছে সিআরপিএফ এই মুহূর্তে কিন্তু অনেক বেশি তৈরি, সমন্বয় ইডি এবং সিআরপিএফের মধ্যে সেই সমন্বয় তৈরি করে এই রাজ্যে যাতে সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সামগ্রিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। নিয়োগ দুর্নীতি প্রথম সারিতে ইডি স্ক্যানারে 10 পুরসভা, সূত্রের খবর তালিকার শীর্ষস্থানে কামারহাটি পুরসভা, তালিকায় বড়নগর, পানিহাটি, বর্ধমান, দক্ষিণ দমদম, দমদম, এছাড়া নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, ব্যারাকপুর পুরসভাও রয়েছে তালিকায়। পুরসভার 45% নিয়োগের সুপারিশ কোনো না কোনো মন্ত্রীর, 55% নিয়োগের সুপারিশ চেয়ারম্যান বা স্থানীয় বিধায়কের। অবৈধ নিয়োগ ভূমিকা ছিল ডিরেক্টর অফ লোকাল বডিজের, অবৈধ নিয়োগ ভূমিকা ছিল পুর ও নগরোন্নয়ন দপ্তরেরও।